আচ্ছা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আজকের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা দেখে একটু গেস করার চেষ্টা করো যে আজকে কোন ক্লাসটা নিব, কোথায় যাবো ক্লাস। স্যার দ্বিতীয় অধ্যায়। হয়তো মুক্তিযুদ্ধ, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। অধ্যায় দ্বিতীয়, পার্ট 2। এতটুকু ধারণা ভালো লাগলো শুনে যে আমাদের অবস্থা থেকে আমরা বুঝি যে কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা, যথারীতি আমার পরিচয়টা। আচ্ছা, বিখ্যাত জিনিস নাকি, যার জি সাথে স্যার। বেঁচে আছে আমাদের দেশ, আমাদের দেশের অস্তিত্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে পাঠ হচ্ছে আমাদের আজকের পাঠ হচ্ছে পাঠটা কি আজকে 7ই মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার ও বাঙালির প্রস্তুতি। আচ্ছা, আমরা এই পাঠ শেষে কি করতে পারবা তোমরা? 7 মার্চের ভাষণ বর্ণনা করতে পারবে, আর এই ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। ছবিটা আমরা বাস্তবে দেখিনি, কিন্তু ছবিটা আমাদের হৃদয়ে মিশে আছে, তাই না? সবার কাছে পরিচিত, সুস্পষ্ট। তা না, একটু পড়ো। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতা নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেন। আমরা জানি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরো বলেন যে পর্যন্ত আমার এ দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। ভাষণেই তিনি একটা জ্বালাময়ী অবস্থা তৈরি করে দিলেন শুরুতেই। ঠিক আছে, সর্বাত্মক সহযোগিতার ঘোষণা করলেন এবং বলে দিলেন যে যতদিন আমাদের দেশ মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স ইত্যাদি কি করা হয়ে গেল, বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, এই ব্যক্তিটাকে চিনো তোমরা? না স্যার, ভুট্টো নাকি না এখান। আর এই ব্যক্তি আমাদের স্বাধীনতার সাথে সরাসরি যারা মানে জড়িত আর কি, বা সম্পৃক্ত, এদের সাথে আর কি মূলত যুদ্ধটা। এই কি বলতে পারো? না স্যার। জুলফিকার আলী ভুট্টো, ভুট্টো খান বলে যে পরিচিত, তাই না? আর আমরা দুজন ব্যক্তিকে চিনে রাখলাম। তানিম কি আছো? তানিম করতে পারবে? আচ্ছা, বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন যে এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। স্যার আপনার মাইকটা অফ করা। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান।
প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতার আরেক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাস, বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ ওখানে দিলেন। ঠিক আছে, এই সেই জ্বালাময়ী ভাষণের চিত্র। হ্যাঁ, ওই সময় যা বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে তার। এভাবেই তিনি বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ নামকরণ করেন। ঠিক আছে, আচ্ছা তানিম কি রেডি আছো? তানিম, আচ্ছা মনে হয় নেই। টানা পড়ো। আমি পড়বো। আচ্ছা তানিম পড়ো। এ কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার বক্তৃতা বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। তাহলে 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি সর্বপ্রথম বাংলাদেশ এই শব্দটি নামকরণ করলেন। দেশের নাম করলেন কি হিসাবে? বাংলাদেশ হিসাবে। আর তার বক্তৃতার শেষ অংশ, যেটা সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে, সেই শেষ অংশটুকু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তার বক্তৃতা, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার আমাদের সংগ্রাম। মুক্তির সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা তাহলে তার বক্তৃতার যে শেষ অংশ, এটাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা বক্তব্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ অংশ ছিল যা একটা আসলে কি সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। হ্যাঁ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক আছে, এই অংশটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই পাঠের মধ্যে থেকে খেয়াল রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে কি হলো? ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে 25শে মার্চ অধিবেশনে যোগদানের ক্ষেত্রে তিনি ভাষণে 4টা শর্ত প্রদান করেন। এই ভাষণে 25শে মার্চের যে অধিবেশন হবে, সেই অধিবেশনে যোগদানের ক্ষেত্রে তিনি কয়টা শর্ত প্রদান করেন? 4টে শর্ত। এই শর্তগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, তারপরে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে হবে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। এই 4টে শর্ত নিয়ে উপস্থাপন করেন 25শে মার্চের অধিবেশনে যোগদানের ক্ষেত্রে। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের বইতেও আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের গুরুত্ব। ঠিক আছে, তা না একটু পড়ো। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তাই অনেকেই মনে করে এ ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আসলেই সব ভাষণটা জাদুর স্পর্শ। হ্যাঁ, তা বাঙালি জাতিকে একটা বীর জাতিতে পরিণত করেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ভাষণটা ছিল একটা বাঙালির মুক্তির সনদ। 7ই মার্চের ভাষণ ছিল কি? বাঙালির মুক্তির সনদ। আচ্ছা এরপরে আছে ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসাবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বের একমাত্র অলিখিত ভাষণ যা বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
আর ঠিক একটা গুরুত্বপূর্ণ বিষয় 2017 সালের 17 সালে এই 7 মাসের ভাষণকে ইউনেস্কো করলো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ নামে স্বীকৃতি দেয়, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। ঠিক আছে, আচ্ছা এই যে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ দিল, তার একটা রিপোর্ট এখানে আসলো। আচ্ছা এরপরে এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, আজ আমরা কিছু স্লাইডের মাধ্যমে দেখি তার বাস্তব অবস্থাটা। ভাষণে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়। এরপরে হয় কি, এই ঘোষণা অনুযায়ী দেশের স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়, তারপরে দেশের কলকারখানা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, পাকিস্তানের খাজনা বা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। এরপরে দেশের অফিস আদালত বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ভাষণের প্রতিক্রিয়া, ভাষণের পরবর্তী যেটা হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর আহ্বানে জনগণ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই দেখো সবাই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে রাস্তাঘাটে। হ্যাঁ, আচ্ছা আমরা ইসরায়েলের মাধ্যমে দেখলাম জনগণ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, তার চিত্র। হ্যাঁ, এরপরে জনতা বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করতে থাকে। এই প্রতিরোধের চিত্রগুলো দেখছি আমরা এখানে। ঠিক আছে, বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করা শুরু করলো। আচ্ছা তারপরে সেনাবাহিনী ব্যতীত সর্বদাই বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে থাকে। ঠিক আছে, একমাত্র সেনাবাহিনী ব্যতীত সব জায়গায় বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হয়, গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচালিত হয় বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আওয়ামী লীগের সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ করে। তাহলে একটা সময় দেশ পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধু 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। হ্যাঁ, ওটাই ছিল ওই সময় সরকারের কার্যালয়। আর ওদিকে আওয়ামী লীগের সদর দপ্তরে তাজউদ্দিন আহমেদ উনি করলেন কি, বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে কি জানো, এটা এই হচ্ছে ধানমন্ডির 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়ি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই যে ব্যক্তিটা ইয়াহিয়া খান, আর কি হয়, অবস্থা উপলব্ধি করে 15 মাস ঢাকা সফরে আসে ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া খান, ঠিক আছে, বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকা এসে আলোচনায় অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। ওই দিন রাতেই পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কালো রাতে পাকিস্তানি বাহিনী অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। ইতিহাসে যা অপারেশন সার্চলাইট নামে কলঙ্কজনক এক অধ্যায়ের সাক্ষী হয়ে আছে। এই হচ্ছে ইয়াহিয়া খান আর এই হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। এরা করে কি, 22 মার্চ আলোচনা অংশগ্রহণ করে আর বাংলাদেশে গণহত্যা নির্দেশ দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া আর ভুট্টো ঢাকা ত্যাগ করে চলে যায় পাকিস্তানে। এবং ওই রাতে যে আক্রমণটা হয়, নির্বিচারে নিরীহ বাঙালিকে হত্যা করা হয়, এটা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এবং অপারেশন সার্চলাইট নামে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ বাঙালির উপরে যে আক্রমণ করে, যে হত্যাযজ্ঞ চালায়, এটা কি নামে পরিচিত বলো? অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট নামে পরিচিত। একটু মূল্যায়নে যাই। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ কথাটা কি ছিল, কে বলতে পারবা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। একটু ভুল হয়েছে, আর কে বলতে পারবা?
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা, 7 মার্চের ভাষণ দেওয়া ময়দানটির বর্তমান নাম কি? কি বলতে পারো কেউ? সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, 7 মার্চের ভাষণে দেওয়া শর্ত 4টি কি কি কেউ বলতে পারবা? জি স্যার, আমি বলতে পারবো। সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। আচ্ছা, সুন্দর। এই 4টে শর্ত, তাই না? আচ্ছা, এবারে বাড়ি কাজটা লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। কেউ যাবে না